আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন নতুন লেখিকার লেখা উপন্যাস অচেনা এক টান। লেখিকা তাহা ইসলাম। পর্ব সংখ্যা ২। চলুন আজকের পর্ব শুরু করি। আদিল চলে যাওয়ার পর আয়ান, সাফওয়ান, রাব্বি একসাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সাফওয়ান আর আয়ান একসাথে বাইক করে চলে যায়। এরপর রাব্বিও চলে যায় নিজ নিজ বাড়ি। সাফওয়ান বাসায় এসে নিজের রুমে যাওয়ার সময় তাহার রুমে চোখ বুলিয়ে দেখে তাহা ঘুমিয়ে আছে। তার পাশে আরিবা বসে ঘুমিয়ে পড়েছে। আবার সাফওয়ান নিজের রুমে যায়, বিছানায় শুয়ে থাকে। যে যার কাজে ব্যস্ত, কেউ কারোর কথা চিন্তা করে না। সবার যখন প্রয়োজন ছিল মনে ছিল, ভালোবাসতো, যত্ন করত। প্রয়োজন শেষে মনে রাখার কোনো মানে হয় না, হয় সেটা আপন জন হলেও। তাহা এসব ভাবতে থাকে আর ভাবে, আমার জীবনে কার এত প্রয়োজন ছিল যে আজ আমার এই অবস্থা। আমার চঞ্চলতা সবার খারাপ লাগতো, ভালো লাগতো, এটা কি তাদের প্রয়োজন ছিল? এসব ভাবতে ভাবতে চোখের পানি পড়তে থাকে। আরিবা জেগে যায়। আরিবাকে উঠতে দেখে তাহা তাড়াতাড়ি চোখের পানি মুছে। আরিবা উঠে তাহার কপালে হাত দিয়ে বলে, কিরে, খারাপ লাগছে? দেখি জ্বর আছে কিনা। খারাপ তো মনে চলছে, দেখছে মনের কান্না শুনছে, আমার মনের কষ্ট। কেন এমন বলছিস তাহা? কি হয়েছে তোর, বল দেখি। কিছু না, এমনি, তুমি যাও। আচ্ছা, এই বলে আরিবা চলে গেল। তাহা আগের ন্যায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। খাবার টেবিলে সবাই আছে, নাই শুধু তাহা। চেয়ারটা খালি দেখে হামিদুর চৌধুরী বলে, তাহা কোথায়, খেতে আসেনি কেন? আরিবা আবার আমতা আমতা করে বলতে লাগলো, আসলে বড় আপু, তাহার না খুব জ্বর, আমি ওকে জলপট্টি দিয়েছিলাম, এখন কমেছে জ্বর। হামিদুর চৌধুরী রাগে চোখে রেহানা চৌধুরীর দিকে তাকায়, বলে, যখন মেয়ের দায়িত্ব পালন করতে পারবে না তাহলে জন্ম কেন দিয়েছ? আমার মেয়ে খায় নাই মানে আমিও খাবো না। এই বলে হামিদুর চৌধুরী চলে গেলেন। সবাই তার দিকে তাকিয়ে থাকে। রেহানা চৌধুরী শান্ত কণ্ঠে বলে, সবাই খাও, রাগ কমলে ওই খেয়ে নিবেন। সবাই চুপ করে আগের ন্যায় খেতে লাগলো। হামিদুর চৌধুরী তাহার কাছে এসে বসলেন। মেয়ের ঘুমন্ত মুখ দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। মেয়ের দিকে দেখে বলতে শুরু করলেন, মাফ করিস মা আমায়, তোকে এত কষ্ট দেওয়ার জন্য। একটা মিথ্যা ঘটনার কারণে আজ তোকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। বিশ্বাস না করলে না করো, আমার মেয়ে নির্দোষ, সে খারাপ নয়, এমন মেয়ে নয়। এই বলে তিনি মেয়ের কপালে এক ভালোবাসার পরশ দিয়ে দিলেন। বাবা মেয়ের সম্পর্ক মনে এমনই হয়, তাই কি বলে মেয়েরা বাবার রাজকন্যা। বাবা মেয়ের সম্পর্কটা এমন মধুর। তাহা কি পারবে নিজের সুখ লাভ করতে? পারবে কি মায়ের মনের কষ্ট, ভুল ধারণা প্রমাণ করতে? পারবে তার যোগ্য কেউকে বেছে নিতে? আজ আদিল চৌধুরী বাড়িতে আসবে কিছু বলার জন্য হামিদুর চৌধুরীকে। আদিল তার কার নিয়ে উপস্থিত চৌধুরী বাড়িতেই। গাড়ি পার্কিং করে নামতে যেন এক সুদর্শন পুরুষ নামছে। বাড়ির কলিং বেল বাজাতে ফারজানা চৌধুরী গেট খুলে দিলেন। আদিলকে দেখে বলতে লাগলেন, আদিল না, কেমন আছো? আজ কতদিন পর দেখা, আসো আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, এসো। আদিল বাড়ির ভেতরে এসে বসতে সাফওয়ান আসে। এসে আদিল আর সাফওয়ান কিছুক্ষণ কথা বলছিল। হঠাৎ তাহা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে ওঠে, ভাইয়া কোথায় তুমি? নিচে এসে তাহা অবাক হয়ে যায়। আদিলকে দেখে মাথার ওড়না ঠিক করতে থাকে সে। আদিলও তাহাকে দেখে চিনে ফেলে। এ আর কেউ না, এই তো সেই মেয়ে যাকে আমি বাঁচিয়েছিলাম। তাহাও চিনে আদিলকে। সাফওয়ান তাহাকে দেখে বলে, কিরে তাহা, কিছু বলবি? তাহা কি বলবে কিছু বুঝতে পারছে না, সে যেন ভাষা হারিয়ে ফেলেছে। এরপর তাড়াতাড়ি করে তাহা আমতা আমতা করে বলে, আসলে ভাইয়া, আফরা এর আব্বু নাকি তোমাকে কল করেছিল। এই শুনে আদিল বুঝতে পারে এই সে তাহা, যার কথা আফরা বলে। আদিল এসব ভাবতে থাকে, এই আদিল যে কিনা তার ভাইয়ের বন্ধু, আবার আফরা এর কাজিন। তাহা আর কিছু না,
ভেবে উপরে যেতে থাকলো তাহা। আদিল তাহাকে দেখতে লাগলো। হঠাৎ হামিদুর চৌধুরী আসে। আদিলের সাথে কৌশল বিনিময় করে তারা। আদিল মূলত আরিবা এর বিয়ের কথা বলতে এসেছিল। তার একটা ফুফাতো ভাই আছে, দেখতে সুন্দর আর ভদ্র আছে। এই বিষয়ে সাদাত চৌধুরীর সাথে কথা বলে আদিল। সাদাত চৌধুরী বলে গতকাল যেন ছেলেপক্ষ আসে। আদিল কল করে তার ফুফুকে বলে। আদিল তার ফুপু রাবিয়াকে কল করে বলে তাদের মতামতের কথা। রাবিয়া সব কিছু বুঝে আর কাল আসবে বলে তারা এটা জানায়। তাহা আদিলকে দেখা মাত্র রুমে এসে সব ভাবতে থাকে। তাকে বাঁচানো সেই মানুষটা আর কেউ নয়, বরং আদিল। তাহা এসব ভাবতে ভাবতে মুচকি হাসে। সে নিজে হেসে নিজেই অবাক হয় যে ঠোঁটের কোণে আজ থেকে প্রায় 1-2 বছর আগে হাসি চলে গেছে। সে হাসি যা এক মনে কাউকে নিয়ে এত ভাবা সব এক নিমেষে ফিরে এলো। আদিল কার ড্রাইভ করছে আর তাহার কথা ভাবছে। আদিলের গম্ভীর মুখে আজ কারোর জন্য হাসি ফুটল। অফিসের সামনে এসে দাঁড়ালো আদিল। আরিবা কলেজ থেকে এসে রুমে যাবে এমন সময় আইরিশ বলে, আপু কি জানো? আর কিছু বলার আগেই আরিবা ধমক দিয়ে বলে, চুপ, কলেজ থেকে এসেও তোর জন্য শান্তি নেই? হ্যাঁ, এসে মাত্র তোর ওই বকবক শুনতে হবে আমায়? আগে তো শোনো। আরিবা আইরিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এতে আইরিশ খুব রাগান্বিত হয়ে বলে, আব্বু আম্মু কখন তোমায় বিয়ে দিবে? আর ভাল লাগছে না তোমার এই জল্লাদ মারগুলো, উফ। আরিবা আইরিশের কথায় খুব বিরক্ত হলো। চৌধুরী বাড়ির আজ তিনজা খুব ব্যস্ত। সবাই রান্নাঘরে বিভিন্ন কাজ করছে। আইরিশ ঘরে ঘরে ঘুরছে আর ভাবছে কি করা যায়। আজ সরকারি বন্ধ, তাই সবাই বাড়িতে আছে। আইরিশ চৌধুরী বাড়ির ছোট মেয়ে, খুব আদরের মেয়ে সে। আইরিশ তার মাথায় এক শয়তানি বুদ্ধি আসে। এবারের মধ্যেই আয়নকে জ্বালাতে তার খুব ভালো লাগে, তাই এখন সে তার দায়িত্ব পালন করছে। আইরিশ চুপচাপ করে আয়নের রুমে উকি দিল। দেখলো রুমে কেউ নেই। আইরিশ রুমে আসে। আয়ন বলে ওঠে, কিরে বান্দর, কিছু লাগবে? আইরিশ আয়নের কণ্ঠস্বর শুনে খুব ভয় আর বিরক্ত হলো। না, কিছুই লাগবে না, একটা কথা বলতে আসছিলাম। আইরিশ এমনি একসাথে 2 কাজ করার জন্য আসছিল। এক, আয়নের পছন্দের ঘড়ি নষ্ট করতে, আর দ্বিতীয়ত একটা কথা বলতে। এখন যখন প্রথম কাজ হলো না, তাই দ্বিতীয় প্রশ্নটা আইরিশ আয়নকে করে। আচ্ছা ভাইয়া, তোমার যদি ছোট বোন বা ভাই থাকতো ভালো হতো না? কেন, তোর আমার ভাই বোন দিয়ে কাম কি? আরে ভাইয়া, একলা একলা ভণ্ডামি করতে ভালো লাগে না, তাই। তোর জ্বালা আমার সহ্য হচ্ছে না, আবার নাকি বাড়িতে তার সঙ্গী লাগবে। তো কি হয়েছে, তুমি তোমার আম্মুকে বলতে পারো না আরেকটা বেবি ডাউনলোড করতে? আয়ান এই শুনে আইরিশের মুখ চেপে ধরে। এই বেয়াদব, এগুলো কি বলিস? আমি তোর বড় না? বড়দের সামনে এগুলো কেউ বলে? আইরিশ কোনোভাবে আয়নের হাত তার মুখ থেকে সরিয়ে বলে, আমার তো বড় বোন আছে, তোমার কি আছে? বউ আছে। কি বউ? ছোট আম্মু? আর কিছু বলার আগেই আয়ান আবারও আইরিশের মুখ চেপে ধরে। এই, তুই এখন কোন ক্লাসে পড়স? কেন, 9-এ। 9-এ পড়স, তাও এত পাকা হয়ে গেছস? তো কি হয়েছে? তোর নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে না? না, নেই। আমি তোমার মতো লুচ্চা না। তোমার তো বউ আছে, জানি না, আবার মনে হয় আকামো করছো। এই বান্দর, তুই কি কোনটা সত্য আর কোনটা ফাইসলামি বুঝিস না? ও, তাহলে তুমি মজা করছিলে? যা যা, চলে যা, আমি রুম থেকে যাইতে বলছি তো। আইরিশ মন ভার করে চলে যায়। খান পরিবারের লোকজন এলো বলে নুসরাত চৌধুরী আরিবা এর রুমে আসে। বলে, এই নে মা শাড়ি, তাড়াতাড়ি রেডি হ। আরিবা একটু কপাল ভাঁজ করে বলে, কিন্তু কেন? আজ তোকে দেখতে আসবে খান পরিবার থেকে, মানে আদিলের ফুফাতো ভাই। আমি তাহাকে পাঠিয়ে দিচ্ছি। শাড়িটা সাদা, শাড়িতে বিভিন্ন জায়গাতেই কাজ করা, বেশ মানাবে আরিবার গায়ে। আরিবাকে রেডি করছে তাহা। আপন মনে নেই কোনো ভাষা।
আরিবাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আরিবা নীরবতা ভেঙে বলে, আমি চলে গেলে খুশি হবি? তাহা এক পলক আরিবার দিকে তাকিয়ে চোখ নামিয়ে আরিবার শাড়ি ঠিক করতে করতে শান্ত কণ্ঠে জবাব দিল, মেয়ে হয়ে যখন জন্মেছি পরের ঘরে তো যেতে হবে, হোক সেটা তুমি বা আমি। হ্যাঁ, খুব মিস করব তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, খুব সুন্দর ছিল। সত্যি তাহা, আমাকে আর ইমোশনাল করিস না, কেন জানি না তোর কথা শুনে কান্না আসছে। আরিবা ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বলছে। তাদের কথার মাঝখানে হঠাৎই নুসরাত চৌধুরী এসে বলে, আরিবা আর কতক্ষণ, পাত্রপক্ষ অপেক্ষা করছে। তাহা আরিবা নুসরাত চৌধুরীর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আপু রেডি। নুসরাত চৌধুরী আরিবাকে নিয়ে চলে যায় নিচে। তাহা উপর থেকে সব লক্ষ্য করছে, সবাই অপেক্ষা করছে। হঠাৎই আরিবা আসে। শাহাদাত চৌধুরী আরিবাকে দেখে ভাবে, এই সিঁড়ি দিয়ে প্রথম আরিবা তার গুটি গুটি পায়ে তার হাত ধরে হেঁটেছিল। আজ সেই আরিবা কত বড় হয়ে গেছে, এখন মেয়েকে পরের ঘরে যেতে হবে। এসব ভেবে শাহাদাত চৌধুরী বাঁ পাশে যেন কষ্ট ফেটে যাচ্ছে। হালকা শ্যামলা বর্ণের আরিবাকে সাদা শাড়িতে বেশ মানিয়েছে। হাবিব যেন চোখ ফেরাতে পারছে না, মুখটা কি মায়াবী। আরিবা এসে সবাইকে সালাম দিল। সবাই এক একটা করে প্রশ্ন করছে আর আরিবা উত্তর করছে। সাফওয়ান বলে, ছেলে মেয়ে একসাথে কথা বললে মনে হয় ভালো হবে। সবাই এতে আপত্তি করে না। আরিবা আর হাবিব একসাথে ছাদে কিছুক্ষণ নিজের পছন্দের রং, খাবার এসব নিয়ে কথা বলছিল। হঠাৎ হাবিব বলে, আপনার কেমন ছেলে পছন্দ? আরিবা জানতো এমন কিছু সে বলবে। আরিবা বলল, আমার সে যেমন হবে হোক, আমার সমস্যা নেই, কিন্তু সে যেন বিশ্বাসী আর ভালোবাসতে আর ভালো রাখতে জানে, এমন হলে চলবে। দুজনের দুইজনকে ভালো লাগে। তারা নিচে নামলে সাফওয়ান আরিবার কানে কানে বলে, কিরে কেমন লাগলো? আরিবা খুব লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, ভালো। সাফওয়ান খুশি হয়ে আরিবার মাথায় হাত দিল আর সবাইকে বলল সে। এখন শুধুই ছেলেপক্ষের উত্তর জানার পালা। হামিদুর চৌধুরী করিম সিকদারকে বললেন, আমাদের ছেলে পছন্দ হয়েছে। আবার মাহমুদ খান বললেন, আমার একমাত্র বোনের একমাত্র ছেলে, সে হ্যাঁ মানে আমরা হ্যাঁ, আমাদেরও মেয়ে পছন্দ হয়েছে। এখন ছেলে মেয়েদের থেকে উত্তর জানার পালা। আপনাদের পছন্দ মানে আমার পছন্দ, আমি রাজি। হাবিব খুব নিচস্বরে কথাটি বলে। আরিবাও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সবাই খুবই খুশি হয়ে মিষ্টি খাওয়াচ্ছে। আর এদিকে যে যার জগতে ডুবে আছে, কেউ আছে বইয়ে, কেউ আছে কাজে। জানা নেই কেমন হলো বইয়ের কথা, পরিবারের কথা। হ্যাঁ, এরা আর কেউ নয়, আদিল আর তাহা। জানা নেই কি হচ্ছে। কেউ বইয়ে নিজেকে, নিজের অনুভূতিকে খুঁজতে ব্যস্ত, কেউ আবার কাজে ব্যস্ত। খান পরিবারের বড় ছেলে কি মুখের ভাষা? নয়তো কাজে কর্মে দেখিয়ে দিতে হয়, কিন্তু আদিল একটু বেশি। তাহা ব্যালকনির সোফায় শুয়ে উপন্যাস পড়তে ব্যস্ত। চুলগুলো এলোমেলোভাবে আছে। কারোর উপস্থিতি বুঝতে পারে তাহা। আয়ান তাহাকে এ অবস্থায় দেখে বলল, এই তুই এখানে? আরিবার বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, তুই এখানে কি করিস? তাহা বইয়ে চোখ রেখে বলল, ঠিক আছে ভালো, বিয়ে ঠিক হয়েছে। আয়ান একটু অবাক হয়ে বলল, তুই বদলে গেছোস। আমি তো বদলাতাম না, আমাকে বাধ্য করেছে। আয়ান আর কিছু না বলে চুপচাপ চলে গেল। তাহা মন দিয়ে উপন্যাস পড়ছে। আগামী শুক্রবার থেকে বিয়ের কার্যক্রম শুরু হবে। চৌধুরী বাড়ির বড় মেয়ে, অবশ্যই ধুমধামভাবে বিয়ে হবে। আফরার কিছুদিন পরে জন্মদিন, তাই তাহা ভাবছে আফরাকে কি দিলে আফরা খুশি হবে। তাহা সব ভুলতে পারলেও কিন্তু দুইটা জিনিস সে কখনো ভুলতে পারবে না। এক, তার মায়ের দেয়া ক্ষত। দুই, তার বেস্ট ফ্রেন্ড আফরার জন্মদিন। আফরা তার বিপদে, তার খারাপ সময়ে দাঁড়িয়েছিল। তাকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বাঁচালো। সে মানুষটার কথা সে কেমনে ভুলবে, যে কিনা বড় বোনের মতো আঁকলে রেখেছিল খুব যত্ন সহকারে। যখন সবাই তার দিকে আঙুল তুলে কথা বলছিল, যখন তাকে মিথ্যে কথা বলে ফাঁসালো, আফরা তাকে রক্ষা করেছিল।
নিজেকে ঝামেলায় জড়িয়ে তার পক্ষ নিয়ে তাকে সত্য প্রমাণ করেছিল। যেখানে তার মা তার দিকে আঙুল তুলে কথা বলেছিল, অপমান করেছিল, কই তখন তো কেউ বলল না যে তাহা নির্দোষ। আফরা বলেছিল, কেউ কথা শুনল না। তাহা সে মানুষটাকে কেমনে ভুলবে? এসব ভাবছিল তাহা। হঠাৎ মনে পড়ে তার কিছু বই কিনতে হবে। এ ভেবে তাহা নিজের মোবাইলের দিকে দেখে। আফরাকে কল করে। 2বারে কল রিসিভ না করলেও 3বারে কল রিসিভ করে আফরা। মোবাইলের ওপাশে আফরা বলে, হ্যালো। আরে হ্যালো পরে বলিস, কালকে কি ফ্রি আসোস? আফরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, লাইব্রেরিতে যাবি তাই তো? তাহা অবাক হলো না, কেননা এভাবে বলে যখন সে বই কিনতে তার আফরাকে প্রয়োজন হয়। তখন সে বলল, বল না রে, ফ্রি আসোস? না, নেই। থাকবো কি করে? কাল মার্কেটে যাব। আমি মায়ের আপুকে বলে দিব না হয়। হ্যাপি? সত্যি তো? পাঠাবি কিন্তু। এই বলে তাহা কল কেটে দিল। চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে, তাই খুব বড় করে বিয়ে দেবে। সাফওয়ান আর আরিবা 2-3 বছরের ছোট বড়। সাফওয়ান বড় আরিবার থেকে। প্রকৃতির নিয়ম মেনেই নিতে হবে। মেয়ে বড় হয়ে গেলেই বিয়ে দিয়ে পরের ঘরে যেতে হবে। বর্তমানে সমাজ খুব খারাপ। মেয়েরা এখন নিরাপদ নয়। এখন যখন তখন ছেলেরা হিংস্র পশুর মতো মেয়েদেরকে রেপ করছে। মেয়েদের দিকে তাকায়, এতে অনেকেই কিছু মনে করে না, আবার অনেকে অস্বস্তি বোধ করে। তাহা আজ কলেজ শেষে মায়েরার সাথে বই কিনতে লাইব্রেরিতে যাবে। ছুটি শেষে 2 সিনিয়র আর জুনিয়র একসাথে যাচ্ছে। কেউ তাদেরকে ফলো করছে, এটা তারা দুজনে বুঝে। হঠাৎই অস্বাভাবিকভাবে হৃদয় নামক ছেলেটা তাদেরকে পিছন থেকে ডাকে। তারা পিছনে তাকাতেই তাহা ভ্রু কুঁচকিয়ে হৃদয়ের দিকে তাকায়। মায়েরা কিছু বলে না। হৃদয় তাদের ক্লাসের ছাত্র। হৃদয় বলে ওঠে, মায়েরা, তোর পাশে এই মেয়েটা কে? মায়েরা বলে ওঠে, সুন্দর মেয়ে দেখলে পিছন পিছন ঘুরিস, বেয়াদব। হৃদয়ের চোখে মুখে এক মিশ্রিত হাসি, কিছুটা মুগ্ধ এর মতো আর কিছুটা খারাপ দিক। সে বলল, না, ওই কিছু না। হৃদয় চলে যায়, কিন্তু তার মনে ছিল এক অন্যরকম বুদ্ধি। বই কিনে তাহা আর মায়েরা চলে যায় যে যার বাসায়। বাসায় এসে দেখে সবাই রেডি হচ্ছে। আইরিশ তাহার কাছে গিয়ে বলে, তুমি না রেডি হলেও চলবে, এই কাপড়টা কিন্তু সুন্দর। তাহা কিছু বুঝলো না, সে একটু বিরক্ত হলো। এইবার আইরিশ বলে, আমরা মার্কেট করতে যাচ্ছি আরিবা আপুর বিয়ের জন্য, তুমি আসো। ঠিক তখনই সাফওয়ান এসে দেখলো তাহাকে। তার ব্যাগটা সোফায় রেখে কিচেন থেকে খাবার এনে দিয়ে বলে, যা তাড়াতাড়ি খেয়ে নে, যা হাত ধুয়ে আয়। তাহা কিছু না বুঝে চুপচাপ সাফওয়ানের কথা মতো হাত ধুয়ে খেয়ে নিল। সবার সাথে সাফওয়ান তাহাকে নিয়ে যাচ্ছে মার্কেটের দিকে। তাহার কিছু ভালো লাগছে না। মার্কেটে যে যার পছন্দ মতো শাড়ি লেহেঙ্গা নিচ্ছে। তাহা কিছু নিচ্ছে না দেখে আইরিশ বলে, আফরা আপু আসবে বলেছিল, খান পরিবার আর শিকদার পরিবার সহ। তাহা তো খুব খুশি। কে আসবে তা জেনে লাভ নেই, আফরা আসছে এতে যথেষ্ট। তাহা আফরা আসার অপেক্ষা করছে। হঠাৎ একটা বাইক এসে থামলো। সাফওয়ান তা দেখে বাইকের মানুষটার সাথে হাত মিলালো। তাহা দেখতে যাচ্ছে কে। সে হঠাৎ হেলমেট খুলল। ছেলেটাকে তাহা মুগ্ধ সহকারে দেখছে। সে আর কেউ না, আদিল। এলোমেলো চুলগুলো পরিপাটি করতে করতে সে তাহাকে দেখল। হঠাৎই তাদের দুজনের চোখে চোখ আটকে গেল। দেখছে দুজন দুজনকে। আইরিশের ডাকে চোখ নামিয়ে নিল তাহা। এর কিছুক্ষণ পর পর আফরা, আবিদ, রাবেয়া শিকদার, হানিফ শিকদার, মাহমুদ খান, শাহিন খান একসাথে নামলেন। সবাই সবার সাথে কৌশল বিনিময় করলেন। যে যার মতো জিনিস কিনছে। তাহা আর আফরা গল্প করছে। তাহার একটা শাড়ি পছন্দ হয়। আফরা আর তাহা সেই সেম ডিজাইনের শাড়ি কিনলো, কিন্তু রং মিলল না। তাহা নিল হালকা গোল্ডেন রঙের, আফরা কিনলো লাল রঙের। যে যার মতো কেনাকাটা করে ঘরে ফিরল। তাহা নিজের জিনিস দেখছে। সব প্রোগ্রামের জন্য ড্রেস কিনেছে, কিছু আফরার পছন্দের, আবার কিছু নিজের পছন্দের। আরিবা নিজের সাথে মিলিয়ে হাবিবকে নিতে বলেছিল, তাই
তাদের দুজনের সেম কাপড়। আদিল ছিল সব থেকে আলাদা। সে সাদা পাঞ্জাবি আর কালো গাঢ় নীল রঙের পাঞ্জাবি কিনেছে। তাও আদিলের পছন্দের রং আর ডিজাইন আফরার পছন্দের। তাহা আর আদিলের জন্য চয়েস করেছে আফরা, কেননা একজনের এসবে একটুও মন নেই, আরেকজন সারাদিন গম্ভীরভাবে থাকে। এসব তার একটু পছন্দ না বলা যায়। তাহার তো এসবে মন নেই, তাও বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, তাই তাকে তো থাকতেই হবে, না হলে চৌধুরী বাড়ির মেয়েদের নিয়ে বদনাম করবে বিভিন্নভাবে। সমাজের মানুষ তো এমনই। তাহা ব্যালকনিতে শুধুই আদিলের এলোমেলো চুল, ওই বাদামি চোখ এসব নিয়ে ভাবছিল। কিছুক্ষণ পর তাহা হুঁশে এসে নিজেকে নিজে বলল, আমি কি আদিল ভাইয়ের প্রেমে পড়েছি? এই নিয়ে ভাবতে থাকে, আবার বলে, আমি তো উপন্যাস পড়ি, তাও বুঝতে পারছি না কি হচ্ছে আমার মনের ভেতর। এই বলে নিজে নিজে মুচকি হাসলো। বাড়ির কর্তারা আত্মীয় স্বজনদের কল করে বলছে বিয়ের কার্ড দিচ্ছে। চৌধুরী বাড়ি এখন খুব ব্যস্ত সবাইকে দাওয়াত দিতে। আর এদিকে সাফওয়ান আর আয়ান মিলে কিভাবে কি ডেকোরেট করবে তা নিয়ে ব্যস্ত। আর এদিকে তো আইরিশ শয়তানি বুদ্ধি নিয়ে ঘুরছে। সুযোগ পাইলে আয়ানকে জ্বালাতন করে, খোঁচা দিয়ে কথা বলে। তাহা আর আরিবা তো শান্তি, কেউ ডাকছে না, কাজ করতে হচ্ছে না। তাহা রুমে বসে বসে ভাবছে একটু নিচে যাওয়া যাক। এই বলে গুটি গুটি পায়ে নিচে নামে, দেখে কেউ নেই। তাহা বাগানে যায়। আজ কতদিন পরে বাগানে আসা। দেখে বিভিন্ন ফুল দিয়ে সাজাচ্ছে, এক সাইডে একটা ফুল দিয়ে সাজানো দোলনা। কাল মেহেদি রাত, শিকদার পরিবারও আসবে, যে যার মতো বিয়ের জন্য নাচ শিখছে। সবাই বলছে তাহাকে ও জয়েন করতে, কিন্তু তাহা করতে নারাজ। এসব তার ভালো লাগে না। তবে আরিবা, আইরিশ, তাহার খালাতো বোন সামিয়া আর মায়রা, আরিবা এর মামাতো বোন তামান্না, আরও তাদের পরিবারের ছোট বড় সবাই নাচ শিখছে আর তাহা দেখছে। আজ শুক্রবার, চৌধুরী বাড়ির বড় মেয়ে, খুব আদরের মেয়ে আরিশা চৌধুরী আরিবার মেহেদি অনুষ্ঠান বা মেহেদি রাত। তাই খুব ব্যস্ত সবাই। একের পর এক মেহমান আসছে, তাদেরকে মেহমানদারি করছে 3 কর্তি। এইভাবে সন্ধ্যা নেমে এলো। শুরু হলো বিয়ের প্রথম প্রোগ্রাম, মেহেদি রাত। আরিবাকে সাজাতে নিয়ে গেছে আইরিশ আর সামিয়া। বাকি সবাই ঘরে সাজগোজ করছে। আরিবা গাঢ় রঙের সবুজ লেহেঙ্গা আর বাকি সবাই 3 পিস পরেছে গাঢ় সবুজ রঙের। তাহা গার্ডেনে আসলো সবার সাথে। মাথায় হালকা করে ওড়না দিয়েছে, মাঝে মাঝে ওড়না খুলে যাচ্ছে। ঠিক করছে সবার থেকে আলাদা সে। সবাই বেশি মেকআপ করেছে আর চুলের স্টাইল করেছে। তাহা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাথায় ছিল ওড়না আর হালকা করে সাজগোজ। মায়াবী সে, কোনো পরীর থেকে কম নয়। সাফওয়ান বোনকে দেখে বলে, মাশাল্লাহ। এইভাবে শুরু হয় অনুষ্ঠান। একে একে সবাই মেহেদির প্যাকেট নিয়ে আসছে। সবার জোরাজোরিতে তাহাও আসছে। এমন সময় হঠাৎ হাবিব আরিবাকে সারপ্রাইজ দিতে আসলো না বলে। তাদের সাথে এসেছে আদিল, রাব্বি, আবিদ, আফরা। হাবিব ফুল এনে আরিবাকে দিল। সবাই চিৎকার করে উঠল। আদিল খুব বিরক্ত হলো, তাই সে মেসেজ করলো সাফওয়ানকে। সাফওয়ান এসে আদিলকে দেখে বলে, ব্রো তুই এসেছোস? কি রে? ভুলভাল না বকে চল, আমায় তোর ঘরে নিয়ে চল। বালের শালার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। না থাক, আজ এখানে থাক, কিছু হবে না। আদিল খুব খুব বিরক্ত হলো। মনে চাইলো এখন চলে যায়, তা তো আর হয় না। তাহাও খুব বিরক্ত হলো। এত ভিড় দেখে খুব রাগ হলো তার। তবে শান্ত হয়ে বসে থাকলো। আদিলও ফোন দেখতে দেখতে চেয়ার টেনে বসলো। হঠাৎ সামনে দেখলো তাহাকে। খুব সুন্দর লাগছে তাহা ও আদিলকে দেখে। আদিলকে দেখার সাথে সাথে তাহার বুক থুকবুক করতে থাকে। তাহা এক হাত তার বুকের বাপাশে রাখে। আদিল মাঝে মাঝে তাহাকে আর চোখে দেখে। আদিলের ভালো লাগলো। এ দেখে তাহা পর্দার ভিতরে থাকে। সবার মাথায় হিজাব বা ওড়না নেই, কিন্তু তাহা সে ভিন্ন।
তাহাকে হাসতে তো তেমন দেখা যায় না, যা সাফওয়ান বারবার তাদেরকে বলতো। তাহা সেখান থেকেই চলে গেল আর এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকে। আদিল তাহাকে দেখে। তাহা আদিলকে বারবার দেখছে আর ভাবছে, আদিল ভাই যখন আসছে আফরাও আসছে মনে হয়। এই বলে তাহা আফরাকে খুঁজতে থাকে। আদিল তাহার ওই মায়াবী মুখ, শান্ত চোখ দেখতে থাকে এক মুগ্ধ নয়ন সহকারে। তার কেমন জানি অনুভূতি হতে থাকে। আরিবাকে দিয়ে মায়েরা এসেছে সবার সাথে। মায়েরা কাউকে দেখে মিটিমিটি হাসতে থাকে, গম্ভীরভাবে ফোন চালাচ্ছে, মুখে নেই কোনো হাসি। এমন হয় বুঝি বাড়ির বড় ছেলে? আদিল খুব গম্ভীর আর বদমেজাজি। সে শুধুই আফরার সাথে ফ্রি, তবে বেশি না। আরিবা বারবার তাহাকে ডাকছে তার পাশে বসতে। তাহা নাকচ, যাবে না মানে যাবে না, এটাই তার কথা। মায়েরা আইরিশের পাশে বসে আদিলকে দেখছে আর হাসছে, নিজেকে আর আদিলের সাথে কল্পনাও করছে। এগুলো আদিল দেখে আর বিরক্ত হয়। সাফওয়ানকে চোয়াল শক্ত করে বলে, এই আমার এগুলো ভালো লাগছে না। সাফওয়ান বুঝে আর বলে, ওকে সমস্যা নেই, আমি আয়ানকে বলি তোকে ভেতরে নিয়ে যেতে। তুই কাকে বলবি বল, যা করবি তাড়াতাড়ি কর। তাহাও ছাদে চলে যায় আর উপর থেকে সব দেখতে থাকে বিয়ের প্রোগ্রাম। আয়ান আদিলকে বলে, ভাইয়া ছাদে যাবেন? কেউ নেই। আদিল এক পলক ওর দিকে তাকায় আর বলে, তোমার ঘরে জায়গা নেই? আয়ান একটু লজ্জা পায় আর বলে, না মানে ছাদ তো নীরব, কেউ নেই তাই। আদিল কিছু বলে না। আয়ান তার রুমে আদিলকে নিয়ে প্রবেশ করবে, এর আগে আদিল ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। ছাদের এক কোণে তাহা চুপচাপ অন্ধকার কালো আকাশ দেখতে থাকে আর ভাবতে থাকে তার আগের কথা। যখনই তাহা চুপচাপ থাকে সে শুধুই বারবার তার সাথে ঘটে যাওয়া কথাটি ভাবে। এক মেয়ে কেমনে পারে অন্য আরেকটি মেয়ের সম্পর্কে এভাবে বদনাম করতে, মেয়েটির জীবন নষ্ট করতে? মেয়েটিকে চুপ করাতে পারে যে মেয়ে পুরো চৌধুরী বাড়ির মধ্যেই সবার আদরের, সারাদিন সবাইকে হাসাতে জানতো। আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। তা ছিল খুব মিষ্টি একটা মেয়ে। সারাদিন তার মধ্যেই থাকতো চৌধুরী বাড়ি মাতিয়ে রাখার শক্তি। তাহা মাত্র 9ম শ্রেণীতে উঠল। ক্লাস টপার ছিল সে। শিক্ষক শিক্ষিকা তাকে খুব পছন্দ করত। পড়াশোনায় ভালো সে। দিন কাটতে থাকে এইভাবে। স্কুলে এক নতুন ছেলের আগমন হয়। তাকে দেখে সব মেয়েরা ফিদা। একমাত্র তাহা আর আফরা এমন ছিল না। তাহা ছিল খুব সুদর্শন নারী। মাঠে সব ছেলেরা ফুটবল খেলতে ব্যস্ত। আফরা আর তাহা তাদেরকে এগিয়ে বাগানে যায়। নতুন ছেলেটির নাম হাসান। তাহার ক্লাসে পড়তো। সে হাসান নামক ছেলেটা তাহাকে পছন্দ করত। ক্লাসের সময় তাহাকে দেখতো। এইটা অনেকে দেখে আর হিংসা করে। স্কুলের বিখ্যাত আর সুদর্শন ছেলেটা নাকি এই মেয়েকে পছন্দ করে। হীরা আর শিমুল নামক 2 মেয়ে আগে থেকে তাহাকে হিংসা করত, কিন্তু তাহা তো তাদেরকে বোনের নজরে দেখে। হাসান সুযোগ পেলে তাহার সাথে কথা বলতে চাইতো, কিন্তু তাহা এসবে পাত্তা দেয় না। কিন্তু হাসান পড়ার নাম করে তাহার সাথে কথা বলতো। এইসব আর সহ্য করতে না পেরে শিমুল তাই একটা বুদ্ধি করে। আজ শুক্রবার, তাহা তার বাবার সাথে ঘুরতে বের হয়েছিল। এই সুযোগ নিয়ে শিমুল চৌধুরী বাড়িতে প্রবেশ করে। রেহানা চৌধুরী কাজ করছে। শিমুলের চোখে আর ঠোঁটের কোণে এক বাঁকা হাসি। শিমুল রেহানা চৌধুরীকে ডেকে বলে, আন্টি আমি তাহার সাথেই পড়ি, একটা কথা বলতে চেয়েছিলাম। রেহানা চৌধুরী স্বাভাবিকভাবেই বলে, বলো কি বলবে মা? আসলে আন্টি, তাহা আর আমাদের ক্লাসের হাসানের মধ্যেই মনে হয় কিছু চলছে। এই শুনে রেহানা চৌধুরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে জানে তাহা এমন মেয়ে না। সে শিমুলকে চলে যেতে বলে। শিমুল যাওয়ার কিছুক্ষণ পর তাহা আসে। তাহা নিজের রুমে যায়। হামিদুর চৌধুরী ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে। তখনই রেহানা চৌধুরী শিমুলের কথাগুলো বলে। হামিদুর চৌধুরী জানে তার মেয়ে এমন নয়। যদি এমন হয় তাহলে সে এতদিন স্বাভাবিক ছিল কেন? কোনো পরিবর্তন তো বা অন্য আচরণ দেখে নাই সে।
হামিদুর চৌধুরী রেহানা চৌধুরীকে কিছু বলে না, শুধুই চুপচাপ আর শান্ত থাকে। হামিদুর চৌধুরী রুমে ঢুকেই আফরাকে কল করে। রেহানা চৌধুরীর ফোন থেকে আফরা কল রিসিভ করে। হ্যালো আফরা, কেমন আছো? তোমাকে একটা কথা বলতাম। জি আঙ্কেল, বলেন। হাসান আর তাহার মধ্যে কিছু আছে? না তো আঙ্কেল, হাসান তো তাহার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজে। কেন, কিছু হয়েছে? না, কিছুই না। হামিদুর চৌধুরী বুঝলেন এটা একটা ফাঁদ। সে রেহানা চৌধুরীকে কিছু বললেন না। সবাই যে যার রুমে। সাফওয়ান কলেজ থেকে এসেছে আর হামিদুর চৌধুরী চা খাচ্ছে, তাহা হালিম খাচ্ছে। হঠাৎ রেহানা চৌধুরী তাহার উদ্দেশ্যে বললেন, কাল থেকে স্কুলে যেতে হবে না। সাফওয়ান আর তাহা অবাক। আবার কি হলো? আম্মু, কেন, কি হয়েছে? তাহা জবাব দিল। রেহানা চৌধুরী তাহাকে সজোরে থাপ্পড় দিয়ে বললেন, কি মানে? হাসানকে? তাহা মুখে হাত দিয়ে মায়ের দিকে অশ্রু ভেজা চোখে তাকায়। সাফওয়ান দৌড়ে বোনকে জড়িয়ে ধরে মায়ের উদ্দেশ্যে বললেন, না জেনে কেন ওর গায়ে হাত তুললে? এবার হামিদুর চৌধুরী বলে, এসব মিথ্যা কথা, আফরা আমাকে বলেছে। তোমরা মিথ্যা বলছো, তোমরা কেন ওকে এত প্রশ্রয় দাও? কেউ কিছু বলল না। সাফওয়ান তাহাকে নিয়ে রুমে যায়। তাহা বারবার বলতে থাকে, আমি কথা বলিনি, আমি কিছু করিনি। এভাবেই তাদের মাঝে এখন দূরত্ব হয়ে গেছে। এইসব ভেবে কান্না করতে থাকে তাহা আর হেঁচকি তুলতে থাকে। আদিল ছাদে চেয়ারে তাহাকে দেখে আর দেখে সে কাঁদছে। আদিল বলে, আজ সবাই খুশি, তুমি কাঁদছো কেন? তাহা কারোর কণ্ঠস্বর শুনে বলে, মন হালকা করতে কাঁদছি। কে আপনি, কেন এসেছেন? আদিল গম্ভীরভাবে বলে, পিছন ফিরে দেখো, হয়তো অচেনা কেউ নই আমি। তাহা এবার পিছনে তাকাতেই দেখে আদিল প্রকুচকে তাকিয়ে আছে তার দিকে। ও, আপনি আদিল ভাইয়া না? আর তোমার রক্ষাকারী। তা বুঝলো না, তাই সে কিছু বলল না। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পর্বটি শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।